1785 সালের এক অন্ধকার রাত। বাভারিয়ার গ্রাম্য রাস্তা দিয়ে ছুটে চলছে একটি ঘোড়ার গাড়ি। হঠাৎ গতি কমে এলো গাড়িটার। জানলার পর্দা ফাঁক করে তাকাতেই আতঙ্কে জমে গেল আরোহী, কারণ বাইরে তার জন্য অপেক্ষা করছে সাক্ষাৎ মৃত্যু। কিন্তু নিজেকে নিয়ে চিন্তা করার একদম সময় নেই তার। নিজের জীবনের চেয়েও ভীষণ জরুরি কিছু আছে তার কাছে, আর তা যদি ভুল লোকের হাতে পড়ে তাহলে শেষ হয়ে যাবে তার ভাইরা। কিন্তু শেষ রক্ষা হলো না তার। চিঠিটা পৌঁছালো বাভারিয়ার পুলিশের হাতে। এরপর নিষ্ঠুর খড়গ নেমে আসলো সবার উপর। কিন্তু এখানে কি সবকিছু শেষ, নাকি সবেমাত্র শুরু? বলছি ইলুমিনাতির কথা। হ্যাঁ, আপনাদের অসংখ্য মানুষের বারংবার রিকোয়েস্ট ফেলতে পারলাম না। একটু সময় নিয়ে হলেও ইলুমিনাতি নিয়ে এমন তথ্য জানাবো যা শুনলে হয়তো আপনার শির দ্বারা কেঁপে উঠবে ভয়ে, আতঙ্কে আর অনিশ্চয়তায়। রহস্যঘেরা এই মানুষগুলোকে নিয়ে অবাক করা এত তথ্য আর কোথাও খুঁজে পাবেন না। আমি সাইফুল্লাহ সাইফ আপনাদের জন্য আবারও নিয়ে এসেছি হিম হওয়া ইলুমিনাতির সব নিষিদ্ধ কার্যকলাপ, জন্মের ইতিহাস এবং বর্তমান পৃথিবীতে তাদের প্রভাব নিয়ে কথা বলতে। বর্তমান বিশ্বে সবাই এক নামে ইলুমিনাতিকে চিনলেও তখন খুব কম মানুষই জানত তাদের কথা। সদ্য জন্ম নেওয়া সেই সংগঠনটির লক্ষ্য ছিল বদলে দেবে পুরো রাষ্ট্র ব্যবস্থা। কিন্তু আজ এই শত শত বছর পরে কি অবস্থা সংগঠনটির? আদৌ কি ইলুমিনাতি বলতে কিছু আছে? আজকের বিশ্ব কি তারাই নিয়ন্ত্রণ করছে, নাকি পুরোটাই মানুষের উর্বর মস্তিষ্কের কল্পনা? চলুন জেনে আসা যাক ইলুমিনাতি সম্পর্কে। সবকিছুর শুরু 1776 সালের 1 মে। বাভারিয়া রাজ্যের ইউনিভার্সিটি অফ ইঙ্গলশুডের এক প্রফেসর অ্যাডাম ওয়াইজহফট সিদ্ধান্ত নিলেন তিনি এক গুপ্ত সংগঠন প্রতিষ্ঠা করবেন। যে সময়ের কথা বলছি তখন প্রফেসর ওয়াইজহফটের বয়স ছিল মাত্র 28 বছর। মাত্র 4 বছর বয়সে বাবা মাকে হারান। ওয়াইজহফটের বেড়ে ওঠা তার চাচার কাছে। অনাথ ছেলেটি ছোটবেলা থেকেই ডুবে যেত চাচার লাইব্রেরিতে থাকা উদ্ভট থিওরির বইগুলোতে। আর সেসবের প্রভাবেই হয়তো নিজের 5 ছাত্রকে নিয়ে 1776 সালে গড়ে তোলেন নিজের গোপন এক সংগঠন। ওয়াইজহফটের ধারণা ছিল খ্রিস্টান ধর্ম সমাজে খুব জেঁকে বসেছে। প্রতিটি পদে পদে ধর্মের প্রভাব তিনি মেনে নিতে পারেননি। তাই তার গুপ্ত সংগঠনটির ইচ্ছে ছিল খ্রিস্টান ধর্মের বদলে এমন একটি ধর্ম প্রবর্তন করা যার ভিত্তি হবে যুক্তি। একই সাথে গঠন করা একটা সেকুলার সরকার যা কাজ করবে শুধু যুক্তির উপর ভিত্তি করে। আর সে সময় তারা নিজেদের কি ডাকতো জানেন? দ্য অর্ডার অফ পারফেক্টিবিলিটিজ। হ্যাঁ, ঠিকই বলছি। এত বিখ্যাত ইলুমিনাতির নাম প্রথমে ইলুমিনাতি ছিল না। সে যাই হোক, প্রফেসর ওয়াইজহফট ধীরে ধীরে আশেপাশের বিশ্ববিদ্যালয়গুলোতেও তার জাল বিস্তার করতে থাকেন। তার সংগঠন ছড়িয়ে পড়ে আইকস্টেড, পেইসিং ও মিউনিখে। কিন্তু এই ছড়িয়ে পড়ার পেছনে সবচেয়ে বড় অবদানটা ছিল ফ্রিমেসনদের। ফ্রিমেসনরা ছিল আরেকটা গুপ্ত সংগঠন যার জন্ম হয়েছিল সেই 800 খ্রিস্টপূর্বাব্দে। কিন্তু অনেক সময় একটা গাছকে আঁকড়ে ধরে যেমন আগাছা বেড়ে ওঠে, আবার সেই আগাছাই ঢেকে ফেলে পুরো গাছকে, ঠিক তেমন করেই ইলুমিনাতি ব্যবহার করতে থাকে ফ্রিমেসনদের। নিজের সংগঠন খোলার মাত্র 2 বছরের মধ্যে 1778 সাল থেকে প্রফেসর ওয়াইজহফট ফ্রিমেসনদের লজগুলোতে নিজের ধ্যান ধারণা ছড়াতে থাকেন। আর তখনই আসলে দ্য অর্ডার অফ পারফেক্টিবিলিটিজের বদলে ইলুমিনাতির নামটার প্রচলন হয়। এরপরে ফ্রিমেসনদের মাধ্যমেই ছড়িয়ে পড়ে ইলুমিনাতি। ওয়াইজহফটের ধ্যান ধারণা আগুনের মতো ছড়িয়ে পড়তে থাকে ইতালি থেকে ডেনমার্ক আর ওয়ার্স থেকে প্যারিস। ইলুমিনাতি ছড়িয়ে পড়ে সরকারি দপ্তর, সেনাবাহিনী, শিক্ষা প্রতিষ্ঠান সবখানেই। আর ইলুমিনাতি সবসময় টার্গেট করত সমাজের একদম উঁচু স্তরের মানুষগুলোকে। 1784 সালের মধ্যে ইলুমিনাতির সদস্য তালিকায় চলে আসে জেনারেল ব্যুরোক্রাফট, পোস্ট মাস্টার জেনারেল, প্রফেসর, ডাক্তার, লয়ারদের মতো অসংখ্য মানুষ। সে সময় তাদের মোট সংখ্যা গিয়ে দাঁড়ায় 2 থেকে 3 হাজারে। কিন্তু একটা গুপ্ত সংগঠনের কথা যদি এত মানুষ জেনে যায় তাহলে সেটার গুপ্ত থাকলো কোথায়, তাই না? ইলুমিনাতির লক্ষ্যই ছিল এই সংগঠনের কথা কেউ কখনো জানবে না। এই জন্য ভীষণ গোপনে কার্যক্রম চালাতো তারা। তাদের প্রত্যেক সদস্যের জন্য ছিল একটা করে কোড নেম।
অ্যাডাম ওয়াইজহফটের নিজের কোডনেমই ছিল ব্রাদার স্পার্টাকাস। তারা তাদের সকল চিঠিপত্র লিখত এক গোপন সাংকেতিক ভাষায়। বিভিন্ন শহরের নাম যাতে বোঝা না যায় সেজন্য সেগুলোর জন্য ছিল গোপন কোডনেম। এমনকি প্রত্যেক সদস্যকে ইলুমিনাতির অংশ হওয়ার সময় দিতে হতো তাদের সকল ব্যক্তিগত তথ্য। তার করা সবচেয়ে বড় পাপ, চরিত্রের সবচেয়ে দুর্বল দিক, শত্রুদের তালিকা, এইসব রেকর্ড করা থাকতো ইলুমিনাতির কাছে, যাতে কিছু হলে ব্ল্যাকমেল করে ওই সদস্যকে হাতের মুঠোয় আনা যায়। কিন্তু এত গোপনীয়তায়ও কাজ হয়নি, কারণ বিশ্বাসঘাতকতা। 1784 সালে জোসেফ উডশেইন্ডার নামের এক বিশ্বাসঘাতক চিঠি লিখে বসে বাভারিয়ার গ্র্যান্ড ডাচেসকে। কি ছিল সেই গোপন চিঠিতে? সেই চিঠি পড়ে শিউরে ওঠে বাভারিয়ার ডাচেস, কারণ সেই চিঠিতে ছিল ইলুমিনাতির প্রায় সব গোপন তথ্য। সেই চিঠির ভাষ্যমতে ইলুমিনাতির নীতিই ছিল শত্রুদেরকে বিষ খাইয়ে মেরে ফেলা। একই সাথে গর্ভপাত, আত্মহত্যা, এই সব কিছুই সমর্থন করত ইলুমিনাতি। ইলুমিনাতির বিশ্বাসে খ্রিস্টান ধর্ম ছিল সম্পূর্ণ ভুল, আর কিভাবে ধর্মকে সরিয়ে দেওয়া যায় সেটিই ছিল ইলুমিনাতির মূল লক্ষ্য। এইসবের পাশাপাশি জোসেফ এই অভিযোগও তুলেছিল যে অস্ট্রিয়ার সাথে গোপনে হাত মিলিয়ে বাভারিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল ইলুমিনাতি। স্ত্রীর কাছ থেকে এই চিঠির খবর পেয়ে রাগে উন্মাদ হয়ে যান ডিউক অফ বাভারিয়া। সাথে সাথেই নিষিদ্ধ করেন সকল গুপ্ত সংগঠনকে। কিন্তু ইলুমিনাতি ভেবেছিল এই নির্দেশ তাদের স্পর্শও করতে পারবে না, কিন্তু তারা ভুল ছিল। 1 বছরের ভেতর শুধু ইলুমিনাতিকে লক্ষ্য করেই নেমে আসে নতুন খড়গ। ইলুমিনাতির সদস্য হলেই হবে মৃত্যুদণ্ড, পাশ হয় এমন আইন। এরপর ইলুমিনাতির অসংখ্য সদস্যকে দেওয়া হয় জেলে, হত্যা করা হয় অনেককে। ইলুমিনাতির গ্র্যান্ডমাস্টার অ্যাডাম ওয়াইজহফটও পালিয়ে যায় বাভারিয়া থেকে, আর এভাবেই শেষ হয়ে যায় ইলুমিনাতি। কিন্তু আসলেই কি তাই? জন্মের মাত্র 9 বছরের মধ্যে ধ্বংস হওয়া এই সংগঠনটির নাম কেন এখনও ঘুরে ফিরে মানুষের মুখে? কেন 200 বছরেরও বেশি সময় ধরে প্রত্যেকটা বড় বড় ঘটনার সাথে মেলানো হয়েছে ইলুমিনাতিকে? 1789 সাল, বিপ্লবের আগুনে ফুঁসে উঠেছে পুরো ফ্রান্সে। রাজা ষোড়শ লুইসের কোনো ভ্রুক্ষেপই নেই তার অভুক্ত ক্ষিপ্ত প্রজাদের প্রতি। তখনই জেগে উঠল পুরো ফ্রান্স, আছড়ে পড়ল বাস্তিল দুর্গে। সকল রাজবন্দীদের মুক্ত করে দিয়ে পতন ঘটল এত বছরের রাজতন্ত্রের। এই বিপ্লবী আগুনের আঁচ ছড়িয়ে পড়ল পুরো ইউরোপে। প্রথমবার ফ্রান্সের মতো একটা রাজ্য পরিচালিত হতে লাগল জনগণের কথায়, ঠিক যেন ইলুমিনাতির সেই মুক্তি ও সাম্যের রাজ্য প্রতিষ্ঠা হলো। কিন্তু কিভাবে? অনেকেই বলেন বাভারিয়া থেকে পালিয়ে ওয়াইজহফট আসলে চলে যান ফ্রান্সে। সেখানেই তার সাথে দেখা হয় ফরাসি বিপ্লবী রবিস্পিয়ারের সাথে। দুইজনে মিলে ষড়যন্ত্র করেন কিভাবে হটানো যায় রাজাকে, কিভাবে কমানো যায় ধর্মের প্রভাব। এরপর ওয়াইজহফটের বুদ্ধিতেই পরিচালিত হয় ফরাসি বিপ্লব। কিন্তু শুধু কি ফরাসি বিপ্লব? না, আমেরিকার সাথেও অনেকেই ইলুমিনাতির জোর সংযোগ খুঁজে পান। একটা বিষয় খেয়াল করলে দেখবেন, যে বছর ইলুমিনাতির জন্ম হয় সেই বছরই কিন্তু স্বাধীন হয় আমেরিকা। অনেক কনস্পিরেসি থিওরিস্টদের মতে আমেরিকার ফাউন্ডিং ফাদারদের বেশিরভাগই ছিল ফ্রি ম্যাসনদের অংশ, আর এই ফ্রি ম্যাসনদের ব্যবহার করেই কিন্তু উঠে আসে ইলুমিনাতি। আমেরিকার স্বাধীনতার মাধ্যমেই প্রথমবারের মতো খর্ব হয় ব্রিটিশ রাজতন্ত্রের ক্ষমতা, গড়ে ওঠে মুক্তপন্থী একটা দেশ। আর সেই দেশের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের চিঠিতেও পাওয়া যায় ইলুমিনাতির কথা। এমনকি আজও আমেরিকার ডলার বিলে ঘুরে বেড়ায় ইলুমিনাতির চিহ্ন। $1 একটা বিল চোখের সামনে মেরে ধরলেই দেখবেন সেই চিহ্ন, দ্য গ্রেট সিল অফ আমেরিকা। আর তার ভেতরে পিরামিডের উপর একটা চোখ, তার নিচে লেখা নোভুস অর্ডো সেক্রোলো, যার ইংরেজি নিউ অর্ডার অফ দ্য এজেস। এর মাধ্যমে খুব স্পষ্টভাবেই যেন মনে পড়ে যায় ইলুমিনাতি আর সেই নিউ ওয়ার্ল্ড অর্ডারের কথা। শুধু এখানেই শেষ নয়, আমেরিকার ইতিহাসে ইলুমিনাতি উঠে এসেছে বারবার, কখনো ইলুমিনাতির নামে, কখনো বা ফ্রি ম্যাসনদের বেশে। 1826 সালে আমেরিকা জুড়ে ছড়িয়ে পড়ে অ্যান্টি ম্যাসনিক মুভমেন্ট, গঠিত হয় অ্যান্টি ম্যাসনিক পার্টি। কিন্তু কি ছিল সেই মুভমেন্টে? ঘটনার শুরু উইলিয়াম মর্গান নামে এক রাজমিস্ত্রিকে দিয়ে। মর্গান ছিল নিউ ইয়র্ক ফ্রি ম্যাসনদের সদস্য, কিন্তু সে করেছিল এক গর্হিত অপরাধ, গুপ্ত সংগঠনগুলোর কাছে যার একমাত্র শাস্তি মৃত্যু। উইলিয়াম মর্গান তার গোপনীয়তার শপথ ভেঙে একটা বই প্রকাশের প্রস্তুতি নিচ্ছিল। সেই বইয়ে ছিল ফ্রি ম্যাসনদের সমস্ত আচরণবিধি। সেই জন্য হত্যা করা হয় তাকে, এমনকি তার শরীরও খুঁজে পাওয়া যায়নি। আর সেখান থেকেই ছড়িয়ে পড়ে অ্যান্টি ম্যাসন মুভমেন্ট।
যা স্থায়ী হয়েছিল 1840 সাল পর্যন্ত। কিন্তু আমেরিকার ইতিহাসে গুপ্ত সংগঠনের প্রভাব কখনোই শেষ হয়ে যায়নি। প্রায় 123 বছর পর আবারও নড়ে চড়ে বসে আমেরিকা। জন এফ কেনেডিকে নিশ্চয়ই আপনি চেনেন, আমেরিকার কনিষ্ঠতম প্রেসিডেন্ট, যাকে হত্যা করা হয়েছিল নৃশংসভাবে। 1961 সালে ওয়ার্ল্ড অফ অ্যাস্টোরিয়া হোটেলে এক প্রেস ব্রিফিং করে তিনি চমকে দেন আমেরিকাকে। সোজাসাপটা ভাষায় বলেন, সারা বিশ্ব জুড়ে আমরা এক বিশাল ও নৃশংস ষড়যন্ত্রের মুখোমুখি, যাদের লক্ষ্যই হলো গোপনে নিজেদের প্রভাব বিস্তার করা। তার মাত্র 2 বছর পর হাজার হাজার মানুষের সামনে হত্যা করা হয় কেনেডিকে। অনেকে মনে করেন গোপন সংস্থাগুলোর বিরুদ্ধে এত শক্ত অবস্থান নেওয়াটাই কাল হয়েছিল প্রেসিডেন্ট কেনেডির। আর আমেরিকার গোপন সংস্থার কথা বললে একটা নামই উঠে আসে বারবার, সেটি হলো ইলুমিনাতি। কিন্তু ইলুমিনাতির এই ব্যাপক কার্যক্রমের এত টাকা আসতো কোথা থেকে? এই নিয়ে অনেক জল্পনা কল্পনা থাকলেও একটা থিওরি খুব বেশি শোনা যায়। ইলুমিনাতির অর্থ যোগানদাতা আর কেউ নয়, বরং মেয়ার আমোসচেল রথচাইল্ড। রথচাইল্ড পরিবারের নাম তো নিশ্চয়ই আপনি শুনেছেন। এটা নিয়ে আমাদের একটা বেশ বিস্তারিত একটা ভিডিও আছে, সেই ভিডিওটাও কমেন্টে দিয়ে রাখবো, চাইলে দেখে নিতে পারেন। এই মেয়ার রথচাইল্ড হলো এই রথচাইল্ড ব্যাংকিং ডিনাস্টির প্রতিষ্ঠাতা। 1757 সালে তিনি হ্যানোভারের এক ফার্মে ব্যাংকিং শিখতে শুরু করেন। এরপরে শুরু হয় দুর্লভ মুদ্রার ব্যবসা। একই সাথে হয়ে ওঠেন ক্রাউন প্রিন্স ওয়েলহেলম অফ হেসের একান্ত সচিব। এই ক্রাউন প্রিন্স আবার ছিলেন ইলুমিনাতির অন্যতম প্রভাবশালী সদস্য। তাই ধারণা করা হয় 1800 সালের শুরুর দিকে যখন মেয়ার রথচাইল্ড ব্যাংকিং ব্যবসা খুলে বসেন, তখন তিনিই হন ইলুমিনাতির অন্যতম পৃষ্ঠপোষক। আর আজকের বিশ্বেও রথচাইল্ডের ধন দৌলতের কথা তো আর অজানা নয়। ইলুমিনাতির মতো প্রভাবশালী সংগঠনগুলোকে অর্থায়নের কাজটা কেন জানি তাদের সাথেই সবচেয়ে বেশি খাপ খায়। এখন আসল প্রশ্ন হলো, আসলে এত সব কাহিনীর কতটুকু সত্য? গল্প তো অনেক শুনলেন, চলুন এবার একটু সত্য জানা যাক। সত্যি বলতে ইলুমিনাতি এমন এক রহস্যময় সংগঠন যার নাম সবার মুখে মুখে থাকলেও একে নিয়ে নেই কোনো তথ্য প্রমাণ। ইতিহাসের পাতা খুঁজলে বাভারিয়ান ইলুমিনাতি এবং অ্যাডাম ওয়াইজহফটের কথা বেশ ভালোভাবেই পাওয়া যায়, কিন্তু 1785 সালে তাদের নিষিদ্ধ করার পর তারা আদৌ টিকে ছিল কিনা সে নিয়ে অনেক প্রশ্ন আছে এখনও। ফরাসি বিপ্লবের সাথে ওয়াইজহফটের সম্পর্ক নিয়ে আস্ত একটা বই প্রকাশিত হয় 2010 সালে, কিন্তু সেই বইয়ের লেখকের পরিচয় আজও মেলেনি। আমেরিকার ডলার বিলে ইলুমিনাতির চিহ্ন নিয়েও আছে অনেক সন্দেহ। জন এফ কেনেডি মারা যাওয়ার রহস্য হয়তো কখনোই উন্মোচিত হবে না। কিন্তু 1963 সালে লেখক রবার্ট অ্যান্ডসন উইলসন প্রিন্সিপিয়া ডিসকর্ডিয়া নামে একটা লেখা প্রকাশ করে। আর সেই লেখা থেকে উদ্ভূত হয়েই অনেকে বিভিন্ন পত্রপত্রিকায় ভুয়া চিঠিপত্র পাঠায় যে প্রেসিডেন্ট কেনেডি ইলুমিনাতির হাতেই নিহত হয়েছেন। আর মেয়ার রথচাইল্ডদের ইলুমিনাতির সাথে জড়িত থাকার কথা প্রকাশ হয় স্বয়ং ন্যাশনাল জিওগ্রাফিতেও। সেখান থেকেই এই ধারণা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, কিন্তু পরবর্তীতে এর প্রমাণ না পেয়ে সেই লেখার অংশ সরিয়ে নেয় ন্যাশনাল জিওগ্রাফি। এক কথায় বলতে গেলে ইলুমিনাতির মতো রহস্যজনক জিনিস পৃথিবীতে খুব কমই আছে। হয়তো ইলুমিনাতি আছে, হয়তো গত 2 দশক ধরে পৃথিবী চলছে তাদের ইশারায়। আবার এমন হতে পারে ইলুমিনাতি বলতে আসলে কিছুই নেই, বরং পৃথিবী চলছে অন্য কোনো গোপন সংগঠনের ইশারায়। আর তাদের কাজগুলোই ঢাকার জন্য হয়তো ইলুমিনাতি নিয়ে তৈরি হয়েছে এত সব গল্প। আপনার কি মনে হয়, আসলেই কি ইলুমিনাতির অস্তিত্ব আছে? কমেন্টে লিখে ফেলুন। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই চলে আসছে আরও একটা বেশ ইন্টারেস্টিং বিষয় নিয়ে। আমাদের সাথেই থাকুন।